দাদা, গোটা পশ্চিমবঙ্গে অবৈধ ভোটারে ভরে গিয়েছে এবং অনুপ্রবেশকারী যাদেরকে বলা হচ্ছে সেগুলোতেও ভরে গেছে, কিন্তু এই যে ইলেকশন কমিশনের তরফ থেকে এই অবৈধ ভোটারগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে কর্মসূচি, সেখানে মুখ্যমন্ত্রী 21শে জুলাই মঞ্চ থেকে বলছেন যে একটা ভোটারকেও বাদ দিতে দেব না, যদি বাদ দেওয়া হয় তাহলে একেবারে রাজ্য ঘেরাও করে দেবে সমস্ত জায়গা। নিজের রাজ্য নিজে ঘেরাও করবে, নিজের নবান্ন নিজে ঘেরাও করবে। সার্কাস ময়দানে জোকার দেখেছি, এ তো প্রকাশ্যে জোকারি করছে। এটা কোনো কথা হলো? আমার দেশে অবৈধ অনুপ্রবেশকারী আসতে দেবো না, এবং অবৈধ ভোটার পশ্চিমবাংলায় আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবার হ্যাঁ, দু চারটে জায়গাতে কিছু ভুলভ্রান্তি হচ্ছে, সেটা তো এত বড় একটা জনসংখ্যা 150 কোটি 140 কোটি ভারতবর্ষ, সেখানে দু চারটে ভুলভ্রান্তি হবে। ভুলভ্রান্তি হলে তার তো রেমেডি আদালত আছে, ভুলভ্রান্তি হলে তার রেমেডি ট্রাইব্যুনালগুলো আছে, যেখানে যা নিয়ম আছে। ভুলভ্রান্তি হলে তো অ্যাপিল করলে বা আদালতের মাধ্যমে গেলে ডেফিনেটলি সেই ভুলভ্রান্তি সংশোধন হবে, এবং অনেক সময় প্রশাসনও নিজে ভুল করলে সেটা সংশোধন করে নেয়। কিন্তু এটা পশ্চিমবাংলার দীর্ঘদিনের, প্রায় 10-12 বছর 15 বছর ধরে এই সমস্যার মধ্যে পশ্চিমবাংলা চলছে, যে অবৈধ অনুপ্রবেশকারী বিশেষ করে বাংলাদেশ থেকে কাতারে কাতারে লোক ঢুকে পড়ছে। কেন ভারতবর্ষের দায়িত্ব নেবে? বাংলাদেশের কি অবস্থা? যে পারবে যখন পারবে ঢুকে পড়বে, এটা কি সম্ভব? বাংলাদেশি রোহিঙ্গা এগুলোকে কেন ঢোকানো হবে ভারতে? তো হচ্ছে তো, এটা তো অস্বীকার করা যায়। হ্যাঁ, দু চারটে ভুলভ্রান্তি হয়েছে, সেটা দেখুন, একটা বড় প্রসেসে দু চারটে ভুলভ্রান্তি হয়, কিন্তু এটা ঘটনা যে বাংলাদেশে ঢুকে যাচ্ছে। এই যে ভোটার কার্ড, আধার কার্ড, এ তো মানে পয়সা দিলেই বানানো যায়। গ্রামে গঞ্জে বর্ডার যেখানগুলোতে আছে, এ তো এমনিই ভোটার কার্ড আধার কার্ড হয়ে যায়। আজকে একটা খবরে দেখছিলাম যে নাগরিক তিনি বাংলাদেশের, কিন্তু তার কাছে ভারতের ভোটার কার্ড। এগুলোকে সবার আগে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। কেন ভারতে আমরা থাকতে দেবো? যে পারবে যখন পারবে, যখন ইচ্ছা হবে ভারতে চলে আসবে, এসে কিছু ভারতীয়দের মেরে দিয়ে আবার চলে যাবে। এটাকে খুব কড়াভাবে করা উচিত, এবং এটা যারা সাপোর্ট করবে, আমি মনে করি ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে তদন্ত করে তাদেরকে জেলে ভরা উচিত। মুখ্যমন্ত্রী তো সে যদি মুখ্যমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রীকেও। মুখ্যমন্ত্রী বারংবার তো বলে যে বিএসএফ এর দায়িত্ব, বর্ডারের এটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো সব সেন্ট্রাল ইলেকশন কমিশন বা সেন্ট্রাল থেকে হয়, কিন্তু যে আধার কার্ডটা তৈরি হয় সেটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফেরা করে? এই লোকাল মিউনিসিপ্যালিটি বার্থ সার্টিফিকেট কে দেয়? কর্পোরেশনে বার্থ সার্টিফিকেট কে দেয়? সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। পঞ্চায়েতে বার্থ সার্টিফিকেট কে দেয়? এই যে স্টাফ যারা তৈরি করে, এটা কারা তৈরি করে? উনি বিএসএফ এ বললে হবে? আর এখনো গোটা পশ্চিমবাংলা দিয়ে যে বর্ডার, সেটা কিন্তু এখনো ফেন্সিং হয়নি। বেশ কিছু জায়গায় ফেন্সিং হয়নি। ফেন্সিং হয়নি কেন? তার কারণ রাজ্য সরকার জমি দেবে না। এটা তদন্ত হওয়া দরকার, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে তদন্ত হওয়া দরকার। জাতীয় সুরক্ষা নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে ভারতবর্ষে, এবং আমি তো বলবো ফেন্সিং করলে ইলেকট্রিফাইড ফেন্সিং করা দরকার। কেন যে ওখানে যেতে হবে বর্ডারের ফেন্সের কাছে? বিএসএফকে আরো ক্ষমতা দেওয়া উচিত, প্রয়োজনে বিএসএফ গুলি করবে। আসবে কেন বর্ডারের ফেন্সের কাছে? ভারতীয় বর্ডারের যে ফেন্সিং করা আছে সেখানে আসবে কেন লোকজন? বিএসএফ এর তো উচিত গুলি চালানো। আমি তো বলবো বিএসএফ এর দায়িত্ব। এখান থেকে লোকালি ভেতর দিয়ে এই সব চোরাচালান কারবারকারীগুলো এসে এইগুলো সব এই তৃণমূলের কারবার, শাসক দলের ঘনিষ্ঠ যারা তারা করে। হ্যাঁ, কিছু ভুলভ্রান্তি হয়েছে, সেগুলো আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করে নেওয়া উচিত। কিন্তু তাই বলে জাতীয় সুরক্ষার সাথে কোনো আপোষ হওয়া উচিত না। এই যদি ভরতে থাকে বাংলাদেশি রোহিঙ্গা আর বাইরের দেশের থেকে লোক আসলে, এখানকার লোককে তো ছেড়ে পালাতে হবে। ভারতবর্ষে অনেক মানুষ, এই পশ্চিমবাংলার অনেক মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। তাদের কাছে প্রশ্ন, ভারত থেকে গেলে কোথায় যাবে? কোথায় যাবে? তাই জন্য
অনুপ্রবেশকারীর সমস্যা পশ্চিমবাংলায় আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে কারোর নাম বাদ যেতে দেব না ভোটার তালিকা থেকে। অবৈধ কাজ কারবার যারা করে তারা এই ধরনের কথাবার্তাই বলে। উনি কে বা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া কি না দেওয়া সেটা ইলেকশন কমিশন করে? মুখ্যমন্ত্রীকে উনি গোটা রাজ্য করবেন, ঘেরাও করবেন, নিজের রাজ্য নিজে ঘেরাও করবেন, নিজের নবান্ন নিজে ঘেরাও করবেন, কি প্রমাণ লোপাটের জন্য? কিন্তু বারংবার তো এই যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে যাচ্ছে ভিন রাজ্যে, তাদের তো বাংলা বললে তাদেরকে তো মানে সমস্যায় পড়তে হচ্ছে, বা বলা যায় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাও তো সত্যি। দেখুন, আবারও বলছি, কিছু ভুলভ্রান্তি হচ্ছে। বাঙালি হিসাবে কোনো বাঙালি যদি অন্য রাজ্যে গিয়ে কোনো সমস্যার মধ্যে পড়েন, সেটাকে আমার মনে হয় সঠিক ভারতীয় নাগরিক যদি হন সেটা করাটা উচিত না। ভুলভ্রান্তি কিছু হচ্ছে। আর রোহিঙ্গা যে ঢুকছে, এটাতে তো বাংলার ইমেজটাও তো সারা ভারতবর্ষ জাতীয় স্তরে খারাপ হয়ে যাচ্ছে। সেইটাকে নিয়ে তো আগে ঠান্ডা করা দরকার। তখন এমনিই হবে না, আগে তো হতো না। আগে যখন বাঙালিরা 2011 সালের আগে বাংলার বাইরে যেত, তখন কি এটা হতো? এটা এই জন্যই হচ্ছে কারণ মানুষের মধ্যে, ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে যে বাংলাদেশ থেকে লোকজন এমনি হেঁটে ভারতে ঢুকে যাচ্ছে, এখানে এসে জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড তৈরি করছে। পশ্চিমবাংলাটা একটা পুরো মানে বলতে পারেন ক্রিমিনালদের জায়গা হয়ে গেছে, শেল্টার, সেফ শেল্টার। এর জন্য পুরোপুরি দায়ী হলো শাসক দল। সেই জন্য বাঙালিরা যখন বাইরে যাচ্ছে, তখন বাঙালিদেরকে বলছে যে তো বাংলা ভাষায় কথা বললে ভাবছে যে অন্য দেশ থেকে এসছে কিনা, সন্দেহ মানুষের জাগছে। সেই সন্দেহ দূর করার জন্য এই দেশ থেকে কিছু রোহিঙ্গাকে তাড়াতে হবে। মুখ্যমন্ত্রী এর জন্য বলছেন যে এই বাঙালি অস্মিতা নিয়ে তিনি বারংবার কথা বলছেন। 21শে জুলাই মঞ্চ থেকেও একই বার্তা, ভাষা আন্দোলনের কথা বললেন তিনি। 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। দেখুন, হাস্যকর কথাবার্তা বলার কোনো মানে হয় না। তিনি নিজে যাই বলুক না কেন, তিনি এটা বোঝাই যাচ্ছে যে কিছু অবৈধ ভোটার থাকলে ওনার ভোটে সুবিধা হয়, এই অবৈধ ভোটার বাদ দিতে হবে। অবৈধ ভোটার থাকলে ওনার ভোটে সুবিধা হয়, এই অবৈধ ভোটার বাদ দিতে হবে। বিশেষ করে যেগুলো বর্ডার এরিয়া, সেখানে অবৈধ ভোটারের সংখ্যা অনেক বেশি। যতগুলো মানে পশ্চিমবাংলার এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে যে বর্ডার টিল আপনার কুচবিহার পর্যন্ত, এই টোটাল এই বর্ডার লাইনটা অবৈধ সংখ্যা প্রচুর ঢুকেছে বর্ডার দিয়ে। এই অবৈধ সংখ্যা বাদ দেওয়া উচিত, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে সমস্যা হবে। দেখা যাক, আমরা তো লড়বো এটা নিয়ে। কিন্তু ভাষা আন্দোলন, বাংলা ভাষা তো আমাদের মাতৃভাষা। মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তিনি ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন। আপনারা দেখুন, এটা রাজনৈতিক গিমিক। পশ্চিমবাংলায় বাংলা ভাষা ভারতবর্ষের স্বীকৃত ভাষা। বাংলা ভাষা নিয়ে কোনো জায়গাতেই কোনো সমস্যা নেই। কিছু জায়গাতে দেখুন, বাঙালিরা যাওয়াতে ইমেজটাও তো এই রাজ্যের খারাপ হয়েছে, যে বাইরে থেকে রোহিঙ্গা ঢুকে গেছে। আগে তো, আমি তো বলছি 2011 সালের আগে তো হতো না। বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে আগে তো এটা এরকম তো সমস্যা 71 সালে হয়েছিল যুদ্ধের সময়। তারা ভারতে এসেছেন, ভারতীয় নাগরিক হয়ে গেছেন। যদি না হয়ে থাকেন, অ্যাপ্লাই করুন, পেয়ে যাবেন। এই সব ভুলভাল টোপে পা দিয়ে লাভ নেই। যদি আপনার নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকে, এখন তো নতুন আইনও হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। যে কোনো মানুষ অ্যাপ্লাই করলে পাবে। কারোর যদি সমস্যা থাকে তিনি অ্যাপ্লাই করবেন। আইনের রাস্তা তো সবার জন্য খোলা আছে। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী এই যদি আমরা আটকাতে না পারি, এই যদি ঢুকতেই থাকে, এই বাংলাদেশ থেকে, অমুক দেশ থেকে, তমুক দেশ থেকে ঢুকতেই থাকে, তাহলে আগামী দিনে তো আমরাই ভারতে থাকতে পারবো না। অন্য প্রসঙ্গে যাব। আমরা এই পশ্চিমবঙ্গে চাল চুরি, চাকরি চুরি দেখেছি, কয়লা চুরি দেখেছি। এবারে একেবারে পশু, চিড়িয়াখানার 321টি পশু গায়েব, পশু চুরি হচ্ছে। তদন্ত করলে দেখা যাবে সেই তৃণমূলেরই কেউ বেরোবে। চুরি তৃণমূল ছাড়া কেউ করে না, চুরি তৃণমূল ছাড়া কেউ করে না। কোনো রাজনৈতিক দলকে আপনি এরম চুরি দেখাতে পারবেন না। 2011 সালের আগে দেখুন, পাবেন না। প্রতিটা স্তরে, তৃণমূলের প্রতিটা স্তরে, নিচু থেকে ওপর পর্যন্ত প্রত্যেকটা মানুষ হলো অসৎ, দু একটা ছাড়া। অসৎ মানে বেসিক ডিসঅনেস্ট বলতে যেটা বোঝায়। পাস করতে পারেনি, নিজেকে পাস বলে দাবি করবে।
ফেল করা স্টুডেন্ট পাস বলে দাবি করবে। এই যত নেতা আছে বিরাট বিরাট কোয়ালিফিকেশান দেখায়, দু একটাকে বাদ দিলে, এই সৌগত রায়টা এইগুলোকে যদি বাদ দেওয়া হয়, বেসিক ডিসঅনেস্ট এরা। সৌগত রায় অনেস্ট আমি বলছি না, ওনার একাডেমিক কোয়ালিফিকেশান আছে, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তাই বলে একেবারে পশু চুরি পর্যন্ত সবই তো চুরি হয় এখানে, কি না চুরি হয় এখানে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি, গরু চুরি, কয়লা চুরি, পশু চুরি, কি শিশু পর্যন্ত কিছুদিন আগে বিক্রি হতো এই পশ্চিমবাংলাতে, ধরা পড়েছিল, এখনো হয় বিভিন্ন জায়গাতে। বাদ তো কিছু নেই, ক্ষমতায় আছে, অবৈধ ভোটার আছে, মস্তান হাতে আছে, পুলিশ হাতে আছে, সেই জন্য চলছে। যদি ক্ষমতা চলে যাবে, সারা জীবন তো কেউ এই করেও তো সারা জীবন কেউ ক্ষমতা ধরে রাখতে পারবে না, কিছুদিন পারবে। যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন আমরাও দেখব। একেবারে দাদা, এসএসসির যে বিজ্ঞপ্তি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল যারা মামলাকারী, সেখানেও কার্যত রাজ্য সরকার জিতে গিয়েছে, অর্থাৎ 2025-এর বিজ্ঞপ্তিতে পরীক্ষা হচ্ছে। কে বলেছে জিতে গিয়েছে? টেন্টেডরা তো পরীক্ষায় বসতে পারছে না। ওইটা বাদ দিয়ে যে বিজ্ঞপ্তির যে বিষয়টা ছিল, দেখুন বিজ্ঞপ্তির বিষয়ে আমি তো প্রথমেই বলেছি যে আমি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে মামলা করেছিলাম, সুপ্রিম কোর্টে আমরা মামলা করিনি। হ্যাঁ, কিছু অংশ ক্যান্ডিডেট তারা মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। আদালতের রায় আমরা সবসময় মানব। আদালত যেটা বলবে সেটা দেশের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য, আমরা সেটা সবসময় মানি। আমরা তৃণমূল নই যে আদালত রায় দিলে সেটাকেও আমি মানবো না বলে বলবো, এটা আমি কখনোই বলবো না। তাহলে তো আর আমাদের সাথে তৃণমূলের কোনো ডিফারেন্স থাকবে না। তার মধ্যে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা সেটাই আবার প্রমাণিত হয়ে গেল যে রাজ্যের বিরাট জয় হলো। দেখুন এটা তিনি একজন সিনিয়র আইনজীবী, তিনি ভালো মামলা করেন, আমি তার এই মামলার বিষয় নিয়ে কিছু বলবো না। কিন্তু আমি একটা কথা বলবো যে নো ওয়ান উইন্স, নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল, ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস। যখন এসএসসিতে 26,000 মানুষের চাকরি চলে গেছিলো, তখন আমি একই কথা বলেছিলাম। সরকার বা প্রশাসন যখন আইনের শাসন করতে পারে না, আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোতে আমরা আদালতের কাছে বিচারের জন্য যাই, এবং সেটা আদালত প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছে, একবার না বারংবার। নতুন পরীক্ষাও হচ্ছে, বা বিধিটা এইটা হবে না ওটা হবে, সেটা আদালতের দেখুন ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস বা আমরা ব্যাখ্যা, তার উপর ডিপেন্ড করে। নতুন পরীক্ষাও হচ্ছে এবং টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবেন, এবং আবারও বলছি এই টেন্টেডদের লিস্ট বেরোবে এবং এদের টাকাও ফেরত দিতে হবে। কিন্তু সেটা তো সুপ্রিম কোর্ট থেকে বলা, মানে সেটার কি কোনো টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছিল যে এই টাইমের মধ্যে এদেরকে টাকা ফেরতের যা সমস্ত দেখুন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে আপহেল্ড করেছে, তাতে যে সময়সীমা বেঁধে দেওয়া আছে সেইটাই হলো সময়সীমা। লোকসভা নির্বাচনের পরে বলেছিল, সেই সময়সীমা পেরিয়ে গেছে, এখন হবে। আমরা যাব কন্টেম্পটে, তৈরি হচ্ছে সবই। বারংবার আদালতকে অবমাননা, যারা চাকরি চুরি করেছিল এক প্রকার, মানে যারা দুর্নীতি করেই চাকরি পেয়েছিল তাদেরকে টাকা ফেরত দিতে বলছে সুপ্রিম কোর্ট থেকে। শুধু তাই না, আমরা ডিএর ক্ষেত্রেও দেখেছিলাম 25% দিতে বলা হয়েছিল, সেখানেও আদালতের অবমাননা। ওই তো বললাম তো, তৃণমূল, আমরা তো প্রথমেই বলছি আদালত যেটা বলবে আমরা সবসময় মেনে নেবো। কিন্তু এই রাজ্য সরকার ক্যারেক্টারই হচ্ছিল আদালতের রায় মানবো না। আর মানুষকে বলবো, ডিএ আন্দোলনকারীদের বলবো, যারা এসএসসি চাকরি প্রার্থী, যারা চাকরি চলে গেছে তাদের এটা বলবো, অধিকার চেয়ে পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়, লড়ে ছিনিয়ে নিতে হয়। স্বাধীনতা পাওয়া যায় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। এই জন্য নেতাজি বলেছিলেন, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। স্বাধীনতা পাওয়া যায় না, অধিকার পাওয়া যায় না, এগুলো সব ছিনিয়ে নিতে হয়। কিন্তু এই রাজ্য সরকার ডিএ যখন দেওয়ার প্রসঙ্গ আসছে, 25%, 50% থেকে কমিয়ে 25%, তারপরেও সময় চাইছে, কারণ রাজ্যের কাছে নাকি সেই প্রয়োজনীয় অর্থ নেই। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী 26-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রকল্প আনছেন, আমাদের পাড়া আমাদের সমাধান। সেখানে 8,000 কোটি টাকা বরাদ্দ করছেন, প্রত্যেকটা বুথ পিছু 10 লক্ষ টাকা করে। আমার মতে তৃণমূল নেতা মন্ত্রী যারা আছে তাদের যা সম্পত্তি সেগুলোকে সিজ করে নেওয়া উচিত। হবে না, লড়তে হবে। তবে দেখুন এগুলো সব বেকার কথাবার্তা। আদালত, এই রাজ্য সরকারের টাকা আছে, সেটা তারা তাদের পারপাসে খরচা করবে। তারা কর্মচারীদের হকের টাকা দেবে কেন? তাই না? তারা কর্মচারীদের হকের টাকা দেবে কেন? লড়াই হবে, এখনো তো লড়াই শেষ হয়ে যায়নি। মানে এই প্রকল্প নিয়েও কি আমরা পরবর্তীকালে কিছু দেখতে পারি, মামলা সংক্রান্ত কিছু? চিন্তা ভাবনা করছি, তো
তবে আগে ডিএটা নিয়ে তো এগোবো, তারপরে যা করার করবো।